বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এসএসসি 27 ব্যাচ মানে যারা এবার ক্লাস 9-এ, তাদের তো অনেকেরই বার্ষিক পরীক্ষা শেষ, অনেকে ঘোরাফেরা নিয়ে ব্যস্ত, আবার অনেকে কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো যারা এবার ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠবা, তাদের জন্য আজকে মেইনলি এই ভিডিওটা, যেহেতু এসএসসি 2026-এ শর্ট সিলেবাস ছিল, এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু যারা নবম শ্রেণীতে আছো, এবার ক্লাস 10-এ উঠবা, তাদের জন্য কিন্তু আলোর প্রতিসরণ অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। এর আগে তোমরা আম, এবার বার্ষিক পরীক্ষায় কিন্তু আলোর প্রতিফলন অধ্যায় থেকে তোমাদের অ্যান্সার করতে হয়েছে। So, আলোর প্রতিফলনের পর আলোর প্রতিসরণ আছে। আজকে আমরা এই আলোর প্রতিসরণ নিয়ে এই কয়েকটা বিষয়ের উপর দেখো, আমি কিছু মেইন টপিকস লিখে রেখেছি, যে প্রতিসরণের সূত্র, প্রতিসরাঙ্ক, ক্রান্তিক কোণ বা সংকট কোণ জিনিসটা কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটাই বা কি, মরীচিকা এবং অপটিক্যাল ফাইবার, এই কয়টা পয়েন্টের উপর আসলে কথা বলবো আমার এই অধ্যায়ে। বেসিক আলোচনার পরবর্তী ধারাবাহিকভাবে কিন্তু ম্যাথ সলিউশন, বিগত বছরের যে ম্যাথ গুলো আসছে সেই ম্যাথের উপর ক্লাস আসবে। যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো, শুরুতেই কিন্তু আম, আমি লিখে রেখেছি প্রতিসরণের সূত্র। এখন এই অধ্যায়ের নামটা কি? এই অধ্যায়ের নামটা হচ্ছে আলোর প্রতিসরণ। সো প্রতিসরণের সূত্রের আগে তোমাকে জানতে হবে যে আলোর প্রতিসরণ জিনিসটা কি। অনেকেই কিন্তু নানির বাড়ি, চাচার বাড়ি, মামার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সো তাদের ক্ষেত্রে বলবো, যারা এই সময়টাকে কাজে লাগাবে তারা কিন্তু অবভিয়াসলি এগিয়ে থাকবে এসএসসি তে। সো এবার দেখো যে আলোর, এই যে আমি এখানে দুইটা চিত্র এঁকে আহ রেখেছি, এর মধ্যে কিন্তু কিছু মহত্ব আছে। আমরা আলোর প্রতিফলন অধ্যায়ে কিন্তু এই কথাগুলো বলছিলাম, এই কথাগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। দেখো, এইটা হলো কি আমার অভিলম্ব, আর এইটা হচ্ছে বিভব তল। আমি এখানে এ রেখে রেখেছি, বি লিখে রেখেছি, মানে এ একটা মাধ্যম আর বি একটা মাধ্যম, এই দুইটা মাধ্যমের একটা তল আছে। এই তলটার নাম কি? এটার নাম হচ্ছে আমার বিভেদ তল। এইটার নাম হলো আমার বিভেদ তল, যেটা আমরা আলোর প্রতিফলনে শিখেছি। এবং এই লম্ব ভাবে যে অংশটা অঙ্কন করে রেখেছি, এটা কিন্তু আমার অভিলম্ব। এইটা হলো আমার অভিলম্ব। এইগুলো আমরা আলোর প্রতিফলন অধ্যায়ে শিখে আসছি। এখন দেখো যে আলোক রশ্মিটা যদি এ মাধ্যম থেকে এ মাধ্যম থেকে যদি বি মাধ্যমে আসে, তাহলে সরাসরি আলোক রশ্মিটা এইভাবে যাওয়ার কথা ছিল। আলোক রশ্মিটা যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসে, তাহলে সোজা যাওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটা ঘটনা ঘটে। তো এখানেও দেখা যায় কি, এ মাধ্যম থেকে যদি আলোক রশ্মিটা আসে, তাহলে আলোক রশ্মিটা সোজা যাওয়ার কথাই ছিল, বাট সোজা যায় না। দেখা যায় কোনো ক্ষেত্রে অভিলম্ব থেকে দূরে সরে যায় আলোক রশ্মিটা, অভিলম্ব থেকে দূরে সরে যায়। আবার কোনো সময় দেখা যায় যে অভিলম্বের দিকে আসে, অভিলম্বের দিকে আসে। দেখো, এখানে দুইটা ঘটনা ঘটেছে। এ মাধ্যম থেকে এই বি মাধ্যমে যখন আলো আসলো, এই চিত্রের ক্ষেত্রে সেটা সোজা না গিয়ে অভিলম্ব থেকে, এই যেটাতে অঙ্কিত অভিলম্ব, অভিলম্ব থেকে দূরে সরে গেছে। আবার এখানে দেখো যে এই আলোক রশ্মিটা যখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসলো, তখন কিন্তু অভিলম্বের দিকে আসছে। তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যখন যাবে, তখন দুইটা কেজ হতে পারে। একটা অভিলম্বের দিকে আসতে পারে, আর একটা অভিলম্ব থেকে দূরে সরে যেতে পারে। তো আলোর প্রতিফলন অধ্যায়ে কিন্তু আমরা এই সমস্ত কথা বলি নাই, কারণ সেখানে মাধ্যম একটা ছিল। আলোক রশ্মি আসবে, বিভেদ তলে বাধা পেয়ে ওই মাধ্যমে ফিরে যাবে। কিন্তু প্রতিসরণ কখন হয়? প্রতিসরণ কিন্তু দুইটা মাধ্যম লাগবে, বা একাধিক মাধ্যম হতে পারে। কিন্তু এখানে আমি দুইটা মাধ্যমের কথা চিন্তা করেছি, এ আর বি মাধ্যম। যদি এখানে আরেকটা মাধ্যম দিতাম, তাহলে আরেকটা মাধ্যম হতো। সো প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, একটা মাধ্যম থেকে আলোক রশ্মি আরেকটা মাধ্যমে যায়, যাওয়ার সময় হয় অভিলম্বের দিকে আসে, না হয় অভিলম্বের দিকে সরে যায়। তির্যক ভাবে, কথাটা খুব সুন্দর ভাবে, একদম তির্যক ভাবে কিন্তু আসবে, এসে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে যাবে অথবা কাছে আসবে। এই যে আলোর যে ঘটনাটা, যে অভিলম্ব থেকে আলোক রশ্মিটা দূরে সরে যাবে অথবা অভিলম্বের দিকে সরে আসবে,
এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে সোজা কথায় যদি আলোর প্রতিসরণ সংজ্ঞা দিই তাহলে কি হবে, যে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের যে বিভেদ তল আছে এই বিভেদ তল পাস করে অপর একটা মাধ্যমে যাবে এবং যাওয়ার সময় অবিলম্বের দিকে অথবা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এখানে স্পষ্ট একটা কথা বলতে হবে, এই মাধ্যমগুলো কিন্তু অবশ্যই স্বচ্ছ হতে হবে। তাহলে সংজ্ঞার মধ্যেও কিন্তু এই কথাটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে আলোক রশ্মি একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে যাওয়ার সময় কি করা হয়, অবিলম্বের দিকে অথবা অবিলম্ব থেকে দূরে সরে যায়। আলোর এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে প্রতিসরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এই যে প্রতিসরণের ক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো যে এটা অবিলম্ব থেকে দূরে সরে গেছে আর এটা কাছে আসলো, কেন আসলো? এখন প্রশ্ন হলো আমার এইটা। এখন এইটার ক্ষেত্রে যে কেসটা হলো সেই কেস হলো যে এটা ঘন মাধ্যম ছিল। এ মাধ্যমটা ছিল কি বলতো, ঘন মাধ্যম। আর এইটা বি মাধ্যমটা ছিল কি হালকা মাধ্যম। হালকা মাধ্যম। তার আলোক রশ্মি যখন এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসবে তখন আলোক রশ্মি কিন্তু অবিলম্ব হতে দূরে সরে যাবে। কথা ক্লিয়ার কি না? আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তাহলে অবিলম্ব কি হয়, আলোক রশ্মি কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এটার ক্ষেত্রে কি হতে পারে, এইটা ছিল হচ্ছে ঘন, এইটা ছিল আমার হালকা মাধ্যম। এখন কি এই মাধ্যমটা হলো হালকা আর এই মাধ্যম বি হচ্ছে কি ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন অবিলম্বের দিকে আসে, তার মানে আলোক রশ্মিটা এখন কি হবে, অবিলম্বের দিকে আসবে। তাহলে এই দুইটা ঘটনা কিন্তু আলোক প্রতিসরণের ক্ষেত্রে ঘটে, একটা মাধ্যম হালকা আর একটা মাধ্যম ঘন হয়। যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আসে তাহলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এবার তুমি চিন্তা করো তো, যে তোমার পাশের কোনো বেঞ্চ থেকে, ধরো তুমি একটা স্যারের কাছে পড়তে গেছো, সেখানে একটা বেঞ্চে 5 জন আছে আর একটা বেঞ্চে 2 জন আছে। এখন দুইজনের যে বেঞ্চ আছে সেই দুইজনের বেঞ্চের কাছ থেকে যদি একজন এই 5 জনের যে বেঞ্চ আছে সেখানে যদি আসে তাহলে কি হবে বল, একটু সরে যা তো, একটু সরে যা। এই যে সরে গেল, তার মানে কি অবিলম্বের দিকে সরে গেল। ঘন মাধ্যম হলো একদম অবিলম্বের দিকে সরে যায়। এখন এই 5 জনের বেঞ্চ থেকে, এটা ঘন, এই 5 জনের বেঞ্চ থেকে একটা লোক যদি ধরো 2 জনের বেঞ্চে চলে যায় তখন কি বলবে, এই একটু সরে যা তো, তার মানে কি অবিলম্ব থেকে দূরে সরে যায়। জাস্ট এটা টেকনিকে মনে রাখবা। তাহলে আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে অবিলম্বের দিকে আসবে। ওকে, এইটা আলোর প্রতিসরণের বেসিক একটু কনসেপ্ট। এবার দেখো আলোর প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের সূত্র কিন্তু দুইটা। আলোর প্রতিসরণের সূত্র কয়টা? দুইটা। প্রথম সূত্র কি ছিল, আমরা প্রতিফলনের একটা কথা বলেছিলাম যে আপতিত রশ্মি। দেখো এই রশ্মিটা কি আপতিত রশ্মি আর এটা হলো কি প্রতিসরিত রশ্মি। আগে আমরা বলেছিলাম প্রতিফলিত রশ্মি, বাট প্রতিসরণের ক্ষেত্রে কি বলবো, প্রতিসরিত রশ্মি। তাহলে এই রশ্মিটা আপতিত আর এটা কি প্রতিসরিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি হয় বলতো, একই সমতলে থাকবে। মানে প্রথম সূত্র কি, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা একই সমতলে থাকবে। এই একই সমতল জিনিসটা কি এর আগে কিন্তু আমি বিস্তারিত পড়িয়েছি। এবং 2 নম্বর সূত্র কি ছিল, 2 নম্বর সূত্র হলো এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। দেখো এখানে কিন্তু 2টা মাধ্যম আছে, এই একটা মাধ্যম এই একটা মাধ্যম। তাহলে এক জোড়া মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং এক জোড়া নির্দিষ্ট বর্ণের জন্য, মানে 2টা বর্ণ 2টা মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। অর্থাৎ এ মাধ্যম থেকে যদি বি মাধ্যমে আলো আসে, এখানে খেয়াল করে দেখো তো এই জিনিসটা কি আমার আপতন কোণ, এটা হলো আয়, আর এই কোণটা কি বলতো আমার প্রতিসরণ কোণ আয়। তাহলে এইটুকু আমার আপতন কোণ আর এইটুকু কি আমার প্রতিসরণ কোণ। সো আলোক রশ্মি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসে তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক হবে তাকে বলা হয় কি এ ইটা বি। এই চিহ্নটার নাম হলো ইটা, এইটার নাম কি, এইটার নাম হলো ইটা।
তাহলে এ ইটা বি সমান সমান কি হবে, এই মাধ্যমের সাইন আই ডিভাইডেড সাইন আর। দেখো তো খেয়াল করে দেখো 2 নম্বর সূত্র বলে কিনা, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং এক জোড়া নির্দিষ্ট বর্ণের জন্য আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, একেই বলা হয় কি বলতো প্রতিসরণাঙ্ক। আমরা তাহলে আলোর প্রতিসরণের দুইটা সূত্র শিখলাম, একটা আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। এবং 2 নম্বর সূত্র কি, একজোড়া নির্দিষ্ট বর্ণ এবং একজোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি থাকবে, ধ্রুব থাকবে। এবার দেখো এখানে লিখে রেখেছি প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক জিনিসটা কি, ওই যে একটু আগে বললাম যে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাতটা, এই অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাই আসলে কি বলতো প্রতিসরণাঙ্ক। এই ধ্রুব সংখ্যাটাকে কি বলি, প্রতিসরণাঙ্ক। তাহলে এখানে বলতে পারি যে এই ইটাটাই কি এখন আমার প্রতিসরণাঙ্ক। এখন এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক তাকে বলতেছি আমরা সাইন আই ডিভাইডেড সাইন আর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রতিসরণের সূত্র, প্রতিসরণাঙ্ক, আমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো প্রতিসরণাঙ্ক কিন্তু 2 প্রকার। প্রতিসরণাঙ্ক কয় প্রকার, প্রতিসরণাঙ্ক 2 প্রকার। একটাকে বলি আমরা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, একটাকে বলি আপেক্ষিক। তাহলে প্রতিসরণাঙ্ক কয় প্রকার, প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক 2 প্রকার। প্রতিসরণাঙ্ক কত প্রকার, 2 প্রকার। একটা হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, আপেক্ষিক আপেক্ষিক আর একটা হলো পরম প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক। তাহলে প্রতিসরণাঙ্ক 2 প্রকার, একটা হলো আপেক্ষিক আর একটা হলো পরম প্রতিসরণাঙ্ক। এখন আপেক্ষিক প্রতিসরণাঙ্কের সংজ্ঞা কিন্তু আমরা একটু আগেই বলেছি যে দেখো এটা যদি এ মাধ্যম হয়, এটা যদি বি মাধ্যম হয়, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক হবে, কথা কিন্তু একটা ভালো করে মনে রাখতে হবে যে আলোক রশ্মি যে মাধ্যমে যায় সেই মাধ্যমেই প্রতিসরণাঙ্ক হয়। তাহলে আলোক রশ্মি যে মাধ্যমে যাবে ওই মাধ্যমের কি হবে, প্রতিসরণাঙ্ক। বলে কার সাপেক্ষে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের কি হবে, প্রতিসরণাঙ্ক। যাতে একটা মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তখন তাকে বলি আমরা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক এখানে তাহলে কি হবে, যে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাওয়ার যদি যায়, তাহলে ওই মাধ্যমের একটা প্রতিসরণাঙ্ক হয়। যেমন আলোক রশ্মি যদি এ মাধ্যম থেকে, ধরো কথার কথা, যদি বি মাধ্যমে আসে, আলোক রশ্মি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসে, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক সেটা কি হবে, সেটা হবে সাইন আই বাই সাইন আর, সাইন আর। তাহলে এখানে দেখো আপতন কোণ আই, এখানে প্রতিসরণ কোণটা, প্রতিসরণ কোণের মান হচ্ছে আর, প্রতিসরণ কোণটা আমার আর। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে যে প্রতিসরণাঙ্ক তাকেই কিন্তু আমরা আসলে বলবো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এবার পরম প্রতিসরণাঙ্ক কি হবে, পরম প্রতিসরণাঙ্ক হয় শূন্য মাধ্যমের সাপেক্ষে। পরম প্রতিসরণাঙ্ক কি হয়, শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে শূন্য মাধ্যম, ধরো এখানে 2টা মাধ্যম আছে, এই মাধ্যমটা হলো আমার শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম। আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে অপর একটা মাধ্যমে যায়, অপর একটা মাধ্যমে যায়, তাহলে ওই মাধ্যমের যে প্রতিসরণাঙ্কটা হবে সেই সেই প্রতিসরণাঙ্কটাকে বলবো আমরা পরম প্রতিসরণাঙ্ক। তাহলে সহজ করে তুমি মনে রাখবা, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো পরম প্রতিসরণাঙ্ক। এরপরে আছে আমার ক্রান্তি কোণ বা সংকট কোণ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, যে সংকট কোণ কি, অনেক সময় আসে যে ক্রান্তি কোণ জিনিসটা কি। সংকট কোণ দেখো, যে আমরা একটু আগেই বলছিলাম যে আলোক রশ্মি যদি একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যায়, তাহলে নিয়ম অনুযায়ী যেটা হয়, হয় অবিলম্বের দিকে আসবে, না হলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। তা অবিলম্ব থেকে দূরে সরে যায় কখন, ঘন মাধ্যম, ধরো ঘন মাধ্যম, এই মাধ্যমটা যদি ঘন হয়,
আর এই মাধ্যমটা যদি হালকা হয়, ধরো বি মাধ্যম ঘন মাধ্যম, এ মাধ্যম হচ্ছে হালকা মাধ্যম। এখন আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশ করবে। ধরো আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু জানি যে ঘন মাধ্যম থেকে যখন আলোক রশ্মি হালকা মাধ্যমে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আমি ধরে নিলাম যে প্রথম যে আলোক রশ্মিটা আছে এর জন্য এই বরাবর অভিলম্ব থেকে অভিলম্বের দিকে না গিয়ে দূরে সরে গেল, কেন? এটা ঘন মাধ্যম। ওকে, আমি এই এইটা কোণটা কি বলতো, এটা কিন্তু আমার আপতন কোণ। আর এই এই যে কোণটা, সেই কোণটা হলো আমার প্রতিসরণ কোণ। এবার আপতনের কোণ মানটা যদি আরো একটু বাড়াই, তাহলে দেখা যায় কি অভিলম্ব থেকে আরো দূরে সরে যাচ্ছে। খেয়াল করো, প্রথম রশ্মির জন্য এখানে আপতন কোণ যা হবে, এই দ্বিতীয় যে কোণ আছে আমার এখানে, এই কোণের জন্য কিন্তু এই কোণের মানটা আরো একটু বেড়ে গেল। এখন আমি যদি আরো একটু বাড়াই, আলোক রশ্মি যদি আরো একটু বাড়াই দিই, তখন দেখা যায় কি যে এইটা এটা একদম 90 ডিগ্রি কোণে চলে যায়। অর্থাৎ এই কোণটার জন্য, এই যে কোণটা আছে এই কোণটার জন্য প্রতিসরণ কোণের মান কত হয়ে যায় বলতো? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে যে আপতন কোণের জন্য, ঘন মাধ্যমের যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত হয়? 90 ডিগ্রি হয়। খেয়াল করো, প্রথমে যে কোণটা ছিল সেই কোণের জন্য কিন্তু 90 ডিগ্রি হয় নাই, দ্বিতীয়টার জন্য 90 ডিগ্রি হয় নাই, তৃতীয় যে রশ্মিটা দিলাম এই রশ্মিটার জন্য কিন্তু আপতন কোণের মান কি হয়ে গেছে? 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখানে আমি বলতে পারি যে আপতন কোণের জন্য অবশ্যই তোমাকে এখানে স্পষ্ট করে উল্লেখ করতে হবে যে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি কোথায় যাচ্ছে? হালকা মাধ্যম। তাহলে বলবো যে ঘন মাধ্যমের যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, ঠিক ওই কোণটার নাম হলো কি? সংকট কোণ। এই দুই মাধ্যমের ক্রান্তি কোণও বলা হয়ে থাকে। এবং ক্রান্তি কোণকে মানে এই এই কোণটার মানটা কি বলতো? এই কোণের মান হচ্ছে ক্রান্তি কোণ, এবং ক্রান্তি কোণকে সর্বদাই থিটা সি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আমি আবারও বলছি, সংকট কোণ বা ক্রান্তি কোণ জিনিসটা কি? ঘন মাধ্যমের যে কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, অর্থাৎ আপাতন কোণ যতটুকু হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তখন তাকে বলি আমরা হচ্ছে সংকট কোণ। এবং সংকট কোণকে আমরা থিটা সি দিয়েই প্রকাশ করে থাকি। কথা বুঝছো কি না? তাহলে সংকট কোণের পর বা ক্রান্তি কোণের পরে আর একটা জিনিস তোমাকে জানতে হবে, যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবার খেয়াল করো, প্রতিফলন কয়টা মাধ্যমের জন্য প্রযোজ্য? প্রতিফলন কিন্তু একটা মাধ্যমের জন্য প্রযোজ্য। তার মানে কি, যে মাধ্যম থেকে আলো যাবে ওই মাধ্যমে আলো সম্পূর্ণ ফিরে আসবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে ওই মাধ্যমের মধ্যে কি হবে? আলোটা আবার প্রতিফলন ঘটবে, ফিরে আসবে। সেটার ক্ষেত্রে কিন্তু দুইটা শর্ত ফিল আপ করতে হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে অবশ্যই দুইটা শর্ত আছে। প্রথম শর্ত দেখো, শর্ত কয়টা থাকে? শর্ত হচ্ছে দুইটা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে দুইটা। আগে বলি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা কি, এটা যদি তুমি জানো তাহলে শর্তগুলো তোমার কিন্তু নিজেই জানা হয়ে যাবে। এবার দেখো, এখানে এই কোণটার মান হচ্ছে সংকট কোণ। এখন আমি যদি সংকট কোণ অপেক্ষা আরো বেশি কোণে আলো ফেলি, দেখো 4 নাম্বার যে আলোটা ফেললাম, যদি সংকট কোণ অপেক্ষা এখান থেকে এই পর্যন্ত আমার সংকট কোণ থেকে আরো বেশি কোণে যদি আলো ফেলি, তখন এই আলোটা প্রতিসরিত হবে না। প্রতিসরিত না হয়ে ওই মাধ্যমেই ফিরে আসবে। ওই মাধ্যমেই কি হবে? ফিরে আসবে। এই যে আলোক রশ্মি ওই মাধ্যমেই যে ফিরে আসলো, এই ঘটনাটার নাম হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেখো, যে মাধ্যমে গেছে সেই মাধ্যমেই প্রতিফলিত হয়ে আসছে, সেটাকে বলা হয় পূর্ণ, সম্পূর্ণ কিন্তু প্রতিফলিত হয়ে গেছে। তাহলে প্রতিফলনের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলা হয়? সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে ওই মাধ্যমেই ফিরে আসে বা প্রতিফলিত হয়। আলোর এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে তুমি এবার দেখো
যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুইটা শর্ত আছে। একটা হলো অবশ্যই আলোক রশ্মিকে ঘন মাধ্যম হতে ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যেতে হবে, হালকা মাধ্যমে যেতে হবে। 2 নম্বর শর্ত কি, সংকট কোণ অপেক্ষা বেশি কোণ আপতিত হতে হবে। সংকট কোণ সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হতে হবে, বেশি কোণে আপতিত হতে হবে। তাহলে দুইটা শর্ত কিন্তু আছে, যে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে এবং সংকট কোণ অপেক্ষা আপাতন কোণটা অবশ্যই বড় হতে হবে। দেখো এই যে এইটুকু সংকট কোণ, তার থেকে এইটুকু বড় না, এইটুকু কিন্তু বড়। সো বড় যখন হবে, সংকট কোণের চেয়ে বেশি করে যখন যাবে, তখন আলোক রশ্মি আর প্রতিসরিত হবে না, কি হবে, ওই মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে বৈশিষ্ট্য আছে বা শর্ত আছে, এর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। সো অপটিক্যাল ফাইবার জিনিসটা কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সূক্ষ্ম, সরু, নমনীয় কাচতন্তু, যার মধ্যে কি হয়, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং খুব অল্প সময়ের মধ্যে কোনো রকম শক্তি খরচ ছাড়াই বা ডাটা মিসিং ছাড়াই তথ্য ট্রান্সফার করতে পারে। ধরো এইটা যদি আমার অপটিক্যাল ফাইবার হয়, এখানে আলো যে কোণে আসে সেই কোণে এরকম ফিরে যায়, আবার আসবে, এরকম ভাবে চলে যাবে। খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে ফিরে যাচ্ছে, আবার আসছে আবার ফিরে যাচ্ছে, আবার আসছে আবার ফিরে যাচ্ছে। তো এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটছে, নিজেদের মধ্যেই কিন্তু প্রতিফলিত হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে খুব দূরবর্তী স্থানে সে কিন্তু তথ্য ট্রান্সফার করতে পারে। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এক মার্কের জনসাধারণ অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হলো খুব সূক্ষ্ম, সরু, নমনীয় কাচতন্তু। এবার দেখো লাস্ট একটা জিনিস আমাদের পড়া বাদ আছে, সেটা হলো মরীচিকা। মরীচিকা জিনিসটা কি? মরীচিকা এটা হচ্ছে ভুল ধারণা। আমরা বলি না, যে সবাই বলি যে মরীচিকার পিছনে ছুটে ছুটে জীবনটা শেষ করে দিলা। এটা বাস্তব জীবনের ক্ষেত্রে বলে যে অনেক সময় আমরা ভুল কিছুর পিছনে ছুটে বেড়াই, কিন্তু আসলে সেই জিনিসটার কোনো বাস্তবতা নাই। এইটাকে বলা হয় হচ্ছে মরীচিকা। তো সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু ফিজিক্সে মরীচিকার ব্যাখ্যাটা কিরকম, যে অনেক দূরে তোমার কাছে প্রচন্ড যখন গরমকাল আছে, তখন রাস্তায় যখন তুমি বের হও, তখন দেখবা যে তোমার সামনে মনে হচ্ছে কোথাও পানি আছে, পিচ ঢালা রাস্তায় মনে হবে যে ওখানে বৃষ্টি হয়ে গেছে, এই মাত্র তো বৃষ্টি হয়ে গেল, সামনে পানি আছে। বাট ওই জায়গায় যাওয়ার পর দেখবা যে ওখানে কোনো পানি নাই। এই যে একটা ভুল জিনিস দেখলা, এই জিনিসটাই হচ্ছে মরীচিকা। তবে ফিজিক্সে কিন্তু এই মরীচিকা কেন হয়, এই মরীচিকার ব্যাখ্যাটা তোমাকে জানতে হবে, কারণ পরীক্ষায় আসে। মরীচিকা হয় মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে তোমার মরীচিকা হয়। দেখো মরীচিকাটা আসলে কি হয়, মরুভূমিতে মরীচিকা দেখা যায়। তো সেখানে মরুভূমিতে নর্মালি কি হয়, যে সেখানে পানি নাই, মরুভূমিতে কোনো পানি নাই, বাট প্রচন্ড রোদের মাঝে তখন দেখা যায় কি দূরবর্তী কোথাও পানি আছে, উট সেখানে যায় অথবা মানুষ সেখানে পানির সন্ধানে যায়, যা দেখে সেখানে কোনো পানি নাই। এই যে ভুল ধারণা, এটাকে বলা হয় মরীচিকা। তো মরীচিকার ক্ষেত্রে আসলে কি জিনিসটা ঘটে? মরীচিকার ক্ষেত্রে বললাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে এবং এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিকে হালকা মাধ্যমে যেতে হবে। যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তখনই কিন্তু আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটবে। এবার তুমি খেয়াল করো যে ধরো এখানে একটা উদ্ভিদ আছে। আমি ধরলাম তোমাদের বইয়ে চিত্র আছে এরকম, যে এরকম একটা গাছ আছে, এখানে এখানে একটা গাছ আছে। সো এই গাছের এখানে কিন্তু অনেকগুলো লেয়ারকে আমি চিন্তা করছি, এই অনেকগুলো লেয়ার চিন্তা করছি, যে এখানে অনেকগুলো লেয়ার আছে। এখন মরুভূমিতে যখন প্রচন্ড রোদ থাকে, তখন মরুভূমিতে বালু বালু সংলগ্ন যে স্তরটা, ওই স্তরটা কিন্তু বেশি উত্তপ্ত থাকে। কিন্তু তুমি এটা যদি মরুভূমির আহ, বালু হয়, তাহলে এই স্থানটা বা এই লেয়ারটা কি হয়, বেশি উত্তপ্ত হবে। আর যেটা বেশি উত্তপ্ত হয় সেটা কিন্তু হালকা হয়। তাহলে তুমি যত উপরে যাবে তত হালকা, এর সেই মাধ্যমটা হালকা, এর সেই মাধ্যমটা হালকা। তাহলে আলোক রশ্মি, ধরো আমার এখানে কি একটা চোখ আছে, এই চোখ দিয়ে আসলে আমি একটা জিনিস অবজার্ভ করছি। আমরা তো কোনো কিছু আসলে দেখতে পাই না, বরং ওই কোনো একটা বস্তু থেকে
আলো যদি এসে আমার চোখে পড়ে তাহলে ওই বস্তুর কি হয়, আমি একটা প্রতিবিম্ব দেখতে পাই। তো এখানে যেটা হয় যে ধরো এই এখান থেকে একটা আলোক রশ্মি আসলো, এই মাধ্যমগুলো কিন্তু ঘন, দেখো উপরের মাধ্যমগুলো ঘন, তার তুলনায় এরা হালকা, তার হালকা, এই সবগুলো নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু খুবই হালকা। তার মানে আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত ফিল আপ করতেছে কিনা, অবশ্যই সে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে। আর ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসে, আমরা জানি যে অবিলম্ব থেকে সে কি করে, দূরে সরে যায়। ধরো এখান থেকে আলোক রশ্মি আসলো, এখানে একটা অবিলম্ব আছে, এই অবিলম্ব থেকে আলোক রশ্মি কি হবে, আর একটু দূরে সরে যাবে। এখানে সে আরো একটা আলোক রশ্মি আসে, তাহলে আসে আরো দূরে চলে যাবে। এবং এখান থেকে যতই নিচে আসবে ততই কি হবে, তার অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এবং একটা সময় দেখা যাবে কি, যে সংকট কোণের চেয়ে যদি বেশি কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি আর এরকম ভাবে প্রতিসরিত হবে না, প্রতিসরিত না হয়ে কি হবে, প্রতিফলিত হয়ে যাবে, ওই মাধ্যমটাতেই ফিরে যাবে, ওই মাধ্যমটাতেই ফিরে যাবে। তখন এই যে এখানে একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তি কি করবে, এই গাছটাকে তখন মনে করবে কি, এই গাছটা ঠিক এই পজিশন থেকে আসতেছে, এরকম তার কাছে মনে হবে যে, উল্টো এখান থেকে মনে হবে যে এই জায়গা থেকে আসলে তার গাছটা আসতেছে, মানে তার চোখ দেখবে কি, যে এই জায়গা থেকে আলোটা আসতেছে, মানে গাছের ছায়া কিন্তু এখানে, কিন্তু না, গাছের ছায়া ছিল কিন্তু উপরে, ও দেখতেছে হলো এই জায়গায়। এর কারণটা কি, বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে গেছে। একদম গাছ সংলগ্ন যে মাধ্যমটা আছে এই মাধ্যমটা অনেক ঘন, সেখান থেকে আলোক রশ্মি যখন আর একটা মাধ্যমে আসে, এই মাধ্যমে আসলো, তখন কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। আবার এই মাধ্যম থেকে যখন এই মাধ্যমে আসলো, তখন অবিলম্ব থেকে আরো দূরে সরে গেছে। এখন এমন একটা কোণ দাঁড়ালো, আমরা বললাম সংকট কোণের চেয়ে যখন বেশি কোণটা হয়ে যাবে, তখন ওই আলোক রশ্মি আর কি হবে না, প্রতিসরিত হবে না, না হয় কি হবে, প্রতিফলিত হয়ে যাবে। তখন তার চোখটা কিন্তু দেখবে যে আসলে গাছটা এখানে, এই জায়গায় সে আসবে, এসে দেখবে যে এখানে কোনো গাছ নাই। এই যে এই ঘটনাটা, এই ঘটনাটাকে বলতেছি আমরা হচ্ছে মরীচিকা। তো এখানে আশা করি যে প্রতিসরণ সূত্র, প্রতিসরণ কি, ক্রান্তিক কোণ বা সংকট কোণ কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মরীচিকা এবং অপটিক্যাল ফাইবার, এই যে ৫-৬টা জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্ক, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আগামীকাল হয়তো এর উপরে যে দ্বিতীয় লেকচারটা আসবে, ধারাবাহিকভাবে কিন্তু আলোর প্রতিসরণের উপর লেকচার আপলোড হয়ে থাকবে। তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবে এবং বন্ধু বান্ধবকে উৎসাহিত করবে ভিডিওগুলো দেখার জন্য। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে অনলাইন শিক্ষা, অনলাইন শিক্ষা, অনলাইন। ইউটিউবে গিয়ে এই অনলাইন শিক্ষা লিখে সার্চ দিলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো অনেকেই ঘোরাফেরা করছে, এই ঘোরাফেরার মাঝে তোমরা একটু পড়াশোনা করো, যারা পড়াশোনা করবে তারা কিন্তু নিঃসন্দেহে এগিয়ে থাকবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।